আমাকে অন্ধের মতো ফলো করার দরকার নেই, আমার থেকে যতটুক ভালো মনে হয় একটুক নেক। তুমি ভাবছো কোথায় কে সে রাজা, আমরাই রাজা দিচ্ছি সাজা। স্বাগত জানাচ্ছি দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন তাশরিফ খান। আমাদের প্রডিউসার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বিয়ে করবেন কবে? আমি আমার নিজের মেধায় অনেক বিশ্বাস করি, আমি মানুষকে অনেক প্যারাও দিই। খালি কারো কোনো কিছু হলেই এবং এটার অন্যতম কারণ অনেকেই মনে করেন এখানে পয়সা আছে। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু করছি একটুক আমাকে ভালোবাসা দিয়েছে একটুক। শিক্ষিত ছেলে পেলে এটা করতেছে এবং এটা একটা নিউ ট্রেন্ড হয়ে গেছে, যে জিনিসটা আমাকে অনেক ব্যাকফায়ার করছে। আরেকজন হয়তো সিগারেটটা টান দিতে এক হাতে টান দিবে, আরেক হাতে কমেন্ট করবে ছি তুই সিগারেট খাস। পয়সা ইনকাম করা হ্যাঁ সহজ হয়েছে ঠিক, কিন্তু তার সাথে বেহায়াপনাও প্রচুর বেড়েছে। প্রথমে মজা নিব, পরে এটা নিয়ে আরো ফান করবো, আমরাও ভিডিও বানাবো, এবং লাস্টে আবার যখন বেশি টক্সিক হয়ে যাবে তখন আবার তারে আমরা হ্যারাস করে ছেড়ে দিব। আমি যে কোনো চ্যালেঞ্জেস অনেক পছন্দ করি, করব একটা জিনিস আমার ক্ষেত্রে হয় করবই, দিবই, যাবই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেষ পর্যন্ত পেলাম তাহলে আপনাকে। জি, প্রচুর সময় দিতে হয়েছে তাশরিফের পেছনে আমাদেরকে, বহুদিন থেকে চাচ্ছিলাম, 1 বছরের উপরে। শেষমেশ তাশরিফ আমাদেরকে সময় দিয়েছে, সো কৃতজ্ঞতা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো তাশরিফ, আজকে যেই পরিচয়টা দাঁড়িয়েছে, এই যে এত মানুষ পছন্দ করে, এত এত ফ্যান ফলোয়ার, এটা কি খুব চিন্তা করেই হয়েছে নাকি হয়ে গেল আসলে? না ভাই, এটা খুব ন্যাচারালি ফ্লোতে আমার খুব বড় প্ল্যান করে কিছু করা হয়নি। ওকে, জাস্ট ইমিডিয়েট নেক্সট স্টেপ কি করা যায় এভাবে করতে করতেই আমার জার্নি আর কি। সো ফাইন, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে আমরা বিষয়টাকে একটু পরিষ্কার বুঝতে পারবো। আপনার বড় হওয়া কোথায়, পরিবার, সবকিছু মিলিয়ে ছোটবেলাটা কেমন ছিল একটু যদি বলতেন আমাদেরকে। আমার জন্ম হচ্ছে নেত্রকোনাতে। ওকে, আমার বড় হওয়া নেত্রকোনাতে, আমার স্কুল কলেজ সব কিছু নেত্রকোনাতে, ওখানেই বড় হওয়া। খুব অ্যাভারেজ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আমি বিলং করি। আব্বু আম্মু, আমরা 4 ভাই, বোন নেই আমার কোনো। তো স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে আমি এই ঢাকাতে চলে আসলাম। ওকে, কোথায় পড়লেন আপনি ইউনিভার্সিটিতে? এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ওকে, কোন সাবজেক্টে? বিবিএতে। এই সমসাময়িক সময়ে সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুরু হয় কিভাবে, স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আসার পরে? সোশ্যাল মিডিয়াতে আমি আসলে তো বুঝতাম না ভালো করে। 2016 সালের কথা। আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে মনে হয় 2010-11 থেকে। ওই অ্যাকাউন্টটা এখন আর নাই। 2016-র দিকে গিয়ে আমি যখন গান গাওয়া শুরু করব চলতেছে, তখন আমার ভাইয়া আমার দাদামণি, যাকে বলি আমার মেন্টর সবকিছু, আপন ভাই, হ্যাঁ, দাদামণি আমার চ্যানেলটা খুলে দিছে আর কি, যেটা নাম ছিল তাশরিফ খান, পরবর্তীতে আজকের কুড়ে ঘর। আপনার দাদামণি আপনাকে বললো যে একটা পেজ খোলো বা ইউটিউবে গান দেওয়া যায়? ইউটিউব খুলে তারপর করার জন্য। ওই সময়টা একটু ইন্টারেস্টিং ছিল, কারণ ইউটিউবে তখন অ্যাকাউন্ট কেমন খুলে আমি এটাই জানতাম না। তো দাদামণি আমাকে খুলে দিছে, অ্যান্ড আই ওয়াজ লাইক যে আমার কেউ চিনেই না, জানে না, তো ইউটিউবে আমার কেউ ফলো করে না, তো কেমনে কি হবে। দাদামণি বলছে যে এটা এখন ওয়ার্ল্ডের বিগেস্ট প্ল্যাটফর্ম, তুমি খুলো, তোমার যদি মেধা থাকে তাহলে তুমি কোনো না কোনোভাবে আস্তে আস্তে উপরে উঠতে পারবা, আর যদি না থাকে তোমার রিয়েলিটি চেক হয়ে যাবে এটা দিয়ে তোমার হবে কিনা। কারণ হচ্ছে আমি পড়াশোনা একদম বাজে ছিলাম আর কি। আমার মনে হইতো যে থাকে না যে বলে না যে একটা ডায়লগ আছে, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি টাইপের কিছু, সরি কেউ অফেন্ডেড হবেন না। তো আমার আর কি, আমার বাসা এমন ছিল, আব্বু আম্মুর সবসময় ধারণা ছিল যে আমরা 4 ভাই, তো 3টারে দিয়ে কোনো রকম এটা জীবনে কিছু করতে পারবে, আমি আর কিছু পারবো না। তো সেখান থেকে আর কি দাদামণি বলে যে একটা ট্রাই, যে দেখো এটা দিয়ে কিছু করা যায় কিনা। তো সেখান থেকে আসলে চ্যানেল খোলা, তারপর আস্তে আস্তে। ফেসবুকে আপনি কনসেন্ট্রেশন দিলেন কত সালের থেকে? ফেসবুকে আমার একটা আইডি ছিল যেটাতে আমি গান গেয়ে ইউটিউবের সমসাময়িক সময় থেকেই দেওয়া শুরু করছিলাম। তো আইডিটা আমার যখন মনে হচ্ছিল যে অনেক ভালো দিকে চলে যাবে, এর তো সময় লাগে, ফেসবুকে তো অনেক টাইম লাগে ফলোয়ার হইতে, আমি বিভিন্ন গান দিতাম, নিথোয়া পাথারে, এটা সেটা 2 লাইন 5 লাইন গিয়ে আপলোড করতাম। তো আমার বংশের মানুষজন হচ্ছে বা আমার ফ্রেন্ড সার্কেল যারা, ওরা তো সুনাম করতো। বাট আমি একটা স্টোরি শেয়ার করি। ফেসবুকে আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশের মানুষজন তো সুনাম করবেই বা করতেই পারে আমাকে খুশি করার জন্য। তখন একটা ট্রিক আমি ব্যবহার করছিলাম, যে ট্রিকটা মনে হয় নতুন কেউ হইলে এই জন্য শেয়ার করতেছি, কাজে লাগাইতে পারবে। এটা হচ্ছে, আমার মনে হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের সাথে আমার কানেক্ট হওয়া দরকার, যেন আমি বুঝতে পারি আননোন মানুষজন আমার গানটা পছন্দ করতেছে কিনা। আমার একটা হিসাব ছিল, 10টা কমেন্টে যদি 8টা ভালো হয় তাহলে 100তে 80টা, 1000-800, এইভাবে করে আমি আমার পার্সেন্টেজ বুঝতে পারবো। তো আমি কাকে আসলে রিকোয়েস্ট পাঠাবো, তখন হচ্ছে আমি প্রতিদিন রিকোয়েস্ট পাঠাইতাম, বিভিন্ন পেজে যাইতাম,
পেজে গিয়ে রাত 1টা 2টা 3টার সময় যেগুলো পোস্ট হয় ওইগুলোতে যারা রিয়াকশন দিতেছে আমার মনে হচ্ছে যে ওরা তো অনেক অ্যাক্টিভ, রাত 2টা 3টার সময় জেগে জেগে রিয়াকশন দিতেছে পেজের ইয়েতে। তার মানে আমি যদি এদের সাথে কানেক্ট হইতে পারি তাহলে বুঝতে পারবো, নিজের একটা যাচাই বাছাই করতে পারবো। তো আমি প্রায় মনে হয় 2000 মানুষের মতন আমি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আবার এই যে 15 দিনের জন্য ব্লক খাই, 7 দিনের জন্য ব্লক খাই, এরকম করে করে ফেসবুকে তখন আমার মানুষজন 3000 প্রবলি ফ্রেন্ডস হয়ে গেছিলো এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাড়া পাচ্ছিলাম। দেখা যেত যে 15-20 কমেন্ট থেকে হঠাৎ করে যেটা 100-150 চলে গেছে এবং 80% 90% ভালো কমেন্ট হচ্ছে যে আপনি গান পুরাটা গান না কেন এটা সেটা। তো এইভাবে করে আমি 2 দিক মিলাই হচ্ছে দিতেছিলাম। ক্লিকটা করছিল ফেসবুক থেকে প্রথম। আমার একটা পেজের কথা আপনি খেয়াল করেছেন কিনা, রেডিও মুন্না নামে একটা পেজ ছিল। রেডিও মুন্না বাংলাদেশের মনে হয় সবচেয়ে বিগেস্ট ফলোইং পেজ ছিল। এটা আপনার পেজ ছিল? না 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 না, আচ্ছা, এরকম একটা পেজ ছিল। তো আমার গানটা হচ্ছে ওরা আপলোড করছিল, আমার একটা গান। এটা আমাদের এফএম সময়ের পেজ, মানে আমরা যখন এফএম এ আরজে ছিলাম সেই সময়ের পেজ। ওই সময় সোশ্যাল মিডিয়া খুব একটা হ্যাঁ, মানে এখন আর অনেকে জানবেও না ওই পেজের কথা। ওই পেজটা এখন ভেরি পপুলার পেজ, অনেক পপুলার ছিল, বাংলাদেশের সবচেয়ে বেশি সম্ভবত মিলিয়ন ফলোয়ার ছিল ওই পেজ। রাইট। তো ওইটাতে আপলোড করার পরে দেখা গেছে একদিনেই 1-1.5 লাখ 2 লাখ ভিউ হয়ে গেল। ওই দিকে আমার ইউটিউবেও ভিউ বাড়া শুরু করলো। ওনাদের এডমিন দুজন আমার সাথে যোগাযোগ করলো, তোমার গানটা ভালো হয়েছে, তুমি আরো গান করো, তোমার গান যদি ভালো হয় আমরা পেজে দিব। এই একটা পুশ আমাকে অনেক হেল্প করছে এবং আমি কৃতজ্ঞ আর কি সব সময়ের জন্য। না, পেজে দিব কি যুগ ছিল সেই সময়টা। তারা এখন যদি বলে কেউ নিয়ে পেজে দিব, এখন তো ইনকামটা ছুটে যাবে অন্যদিকে চলে যাবে। এক্স্যাক্টলি। মিউজিক করার পাশাপাশি আপনি এই যে শিফটটা করলেন, লাইক ইচ্ছা পূরণ বলেন বা আদার্স সেক্টরগুলোতে চলে যাওয়া, এটা কিভাবে মাথায় আসলো? এটা আমার একটা ছোটবেলার ইচ্ছা পূরণটা। ছোটবেলায় মনে হয় বিটিভিতে বা কোনো একটা চ্যানেলে একটা প্রোগ্রাম হইতো এই টাইপেরই, সিমিলার ক্যাটাগরি, বাচ্চাদেরকে নিয়ে যে হচ্ছে একটু খুশি করতেছে, কিছু এটা সেটা কিনে দিচ্ছে। আর আমি বড় হয়েছি অনেক অভাবের মধ্যে দিয়ে। যেমন আমার এরকম কিছু, সব তো মনে নেই, কিছু কিছু মনে আছে। যেমন একবার হচ্ছে একটা স্যান্ডেল নিয়ে আসছিলাম বাকির দোকান থেকে। তো ঈদের আগের রাতে আমরা বাকির দোকান থেকে আনতাম, আব্বুরও তো ইয়ে ছিল না। তো ওই স্যান্ডেলটা আমি আবার বুঝি নাই, মানে অনেক দামি স্যান্ডেল নিয়ে আসছিলাম আর কি। মনে হয় তখনই 1600 টাকা ছিল, 2004-05-এর কথা। তো তখন আবার আব্বু আম্মু এটা নিয়ে আলাদা আলাপ টালাপ করতেছিল। আব্বু একটু খেপেছিল, আমারে বলতেছিল না সরাসরি, আম্মুকে বলতেছে, আমি শুনছিলাম। তো এটা নিয়ে আমার ফেরত দিয়ে আসতে হয়েছে। আমি ভাবছিলাম যে আমার আলটিমেটলি ফেরত দেওয়ার কথা বলবে না, কিন্তু বলছে। ওই জিনিসগুলো মানে এরকম কিছু কিছু জিনিস আর কি আমার অনেক দাগ কেটেছিল। যেমন 9-10-এ হচ্ছে আমি ক্লাস 9 ক্লাস 10 আমার জাস্ট টোটাল শার্টই ছিল 2টা, একটা পড়তাম, এটা ধোয়া হইতো, আরেকটা পড়তাম, ওইটা দিয়ে যেতাম। তো আমার মাথায় এই জিনিসগুলো কাজ করতো। আব্বা মুখে দেখতাম যে বাসায় কেউ ভিক্ষা নিতে আসলে খাওয়াই দিতেছে, এটা দিতেছে, ওইটা দিতেছে, বিভিন্ন কিছু মিলে আমার মাথায় ছিল যে ওই টিভির প্রোগ্রামটাও পছন্দ ছিল। সব মিলায় একটা আমার মাথায় ছিল যে আমি যখন সামর্থ্য হবে তখন যদি কিছু করতে পারি, এমন না যে অনেক বড় কিছু করতে পারিও না, এমন না যে অনেক কিছু করে ফেলছি, কিন্তু জোরটুক যখন যেটা পারি আর কি, সে এরকম কিছুটা করবো। তো এই মিলাই হচ্ছে 2019-এর দিকে অথবা 20-এর দিকে হবে। তখন এই যে কনসার্ট করে টুকটাক আর্ন করতেছে। কনসার্ট তো প্রথমে আমরা ফ্রিতেই করা হয়, যেটা ওই যে গাড়িটা দিয়ে দিব আসেন। তারপর যখন থেকে আর্ন করা শুরু করলাম তখন থেকে আমি আস্তে আস্তে না আমার নিজের একেবারে একান্ত পছন্দের আর কি ইচ্ছা পূরণ প্রজেক্টটা করলাম। ওকে। এবং অনেক লোকের ইচ্ছা আপনি পূরণ করেছেন, বাড়িঘর তৈরি করে দিয়েছেন, বিভিন্ন জায়গাতে গিয়েছেন। অনেকও না, অল্পই। মানে মানুষজন আমাকে এটার জন্য যেভাবে করে ভালোবাসা দিছে, আমার কাছে মনে হয় যে আমি যতটুকু করছি একটু আমাকে ভালোবাসা দিছে একটু, মানে সব মিলে হয়তো 20-30 জন হবে না, কিন্তু মানুষজন এটা খুব পছন্দ করছে। এটা আমার ক্যারিয়ারের একটা। বিভিন্ন অঞ্চলে গিয়েছেন আমি যতদূর জানি, দুই একটা কেস কি এরকম যেটা খুব মনে দাগ কেটে আছে ইচ্ছা পূরণের ক্ষেত্রে? একজন হচ্ছে একটা অনেক বৃদ্ধ একটা কাপল ছিল। ওই বৃদ্ধ কাপলের একটা ইচ্ছা পূরণ করছিলাম, ওদেরকে বাজার টাজার করে দিয়ে দোকানে কিছু মালামালের ব্যাপার ছিল, মহিলা মানে যিনি আর কি চাচি বা দাদি ছিলেন ওনার। তো এরকম একটা বৃদ্ধ কাপল ছিল আমার, ওনাদেরকে নিয়ে প্রথম একবার একটা ইন্টারভিউ করলাম, বাজার টাজার করে দিলাম এটা সেটা, এবং ওনাদেরকে নিয়ে আমি আরেকটা প্ল্যান করতেছিলাম। ওনাদের সাথে আমার এরকম একটা কথা হয়েছিল যে ওনারা কখনো হচ্ছে সমুদ্র দেখে নাই। আমার অনেক ইচ্ছা ছিল যে ওনাদেরকে আমি সমুদ্রটা দেখাবো। এর মধ্যে আমার একটা কনসার্ট না কি যেন পড়ে গেল, কনসার্টই হবে। তো আমার প্ল্যান ছিল যে কনসার্টটা শেষ করে এসে আমি ওনাদেরকে নিয়ে যাব। মানে খুব মায়াবী একটা কাপল ছিল। তো আমি কনসার্টে যখন যাচ্ছি তখন ওই বৃদ্ধ লোকটা হচ্ছে মারা গেছে। আমি অনেক মানে থাকে না যে একদম খুব ড্যামেজ হয়ে গেছিল ভিতরে অনেক, কারণ আমার মনে ছিল এবং খুব প্ল্যান ট্যান করছিলাম। এমন না যে আমার কাজটা নষ্ট হলো, আমার জিনিসটা হচ্ছে ওনাদের মায়ায় পড়ে গেছিলাম। মানে আমার ব্যাপারগুলো ভিডিও খেয়াল করে দেখবেন খুব মানে থাকে না অনেক অ্যাঙ্গেল থেকে শর্ট এটা সেটা, আমার ব্যাপারগুলো এরকম না আসলে। আমি ন্যাচারালি করি, ন্যাচারালি করছি, যতগুলো করছি সবগুলো অনেক ন্যাচারালি করা, যেটা যখন মাথায় আসছে। আমি তো আগে কোনো স্ক্রিপ্টিং হয় না আমার যে আমি এটা বলবো, ইন্ট্রোতে এটা বলবো। এখন যেমন প্রমোশন করতে গেলে অনেক কিছু চিন্তা করতে, ক্লায়েন্ট কি বলবে, কোন জিনিস বলতে পারবো না, ওইগুলো হচ্ছে একদম আমার ফুল স্বাধীনতা আর কি। তো এরকম একটা ছিল।
আর স্যাড আছে আবার আনন্দেরও আছে। যেমন কিছু বাচ্চার হচ্ছে আমি দায়িত্ব নিয়েছিলাম পড়াশোনা করার, তো ওদের সাথে আমি এখনো মোরলেস কানেক্টেড, করতেছে, কেউ ভালো করতেছে, এদের রেজাল্ট একটা দুটা রেজাল্ট ভালো হলে খুব ভালো লাগে। You have now 7.6 million followers. My goodness, the most dominating page বাংলাদেশের। শুধু তা না, এবং এটার সুপার রিচ একটা পেজ। একটা যেটা হচ্ছে বাংলাদেশে অনেক ফলোয়ারওয়ালা পেজ আছে যেগুলোতে সবসময় কন্টেন্ট সুপার রিচ হয় না, হ্যাঁ, এবং সুপার রিচ ধরে রাখাটাও কিন্তু খুব মুশকিল, কিন্তু আপনার কন্টেন্টগুলো আমি বলবো সবসময় সুপার রিচ। এবং শুধু এই আরেকটা পেজের কথা আমার মনে পড়ছে, ফ্রি মোশনের পেজটা, ওইটাও অনেক সুপার রিচ। হ্যাঁ, তো এই যে রিচ ধরে রাখা বা যেগুলো মানুষ দেখবে সেই জায়গাগুলোতে টাচ করা, এগুলো কি সবসময় কনসেন্ট্রেশনে থাকে? এটা ভাই অনেক কঠিন আসলে। আমার যে অ্যাকচুয়ালি যে রিচটা ছিল, আমার মনে হয় আমি কিছু ভুল কাজ করছি, যে কারণে, বা ভুল কাজ বলতে ভুল আমার অ্যাঙ্গেল থেকে না, বাট মানুষের অ্যাঙ্গেল থেকে আমার হয়তো কিছু কাজ পছন্দ করেনি, যে কারণে আমি দেখি এখন রিচ কম আমার, লাইক 22, 23, 24 শুরু পর্যন্ত যেভাবে ছিল। মাঝখানে তো বিভিন্ন ইস্যু হয়েছে, যেমন 5 আগস্টের পরেও রিচের একটা ইয়ে হয়েছে, আমাকে হয়তো এই দলের সমর্থনকারী বা ওই দলের সমর্থনকারীকে পছন্দ করতে হয়তো করে না, বা এরকম কিছুটা হবে। বাট আরও কিছু ইস্যুস হয়েছে, যেমন বিভিন্ন প্রমোশনাল রিলেটেড, যেমন মানুষ আমাকে, আমি যেটা বুঝি আর কি, যে মানুষ আমারে আসলে এই কোম্পানির প্রমোশন করছে, এইগুলোতে আমার চায় না। মানুষ আমারে চায় আমি খুব একটু ন্যাচারালি থাকি, আমি আমার মতন দুটা গান করি, রাস্তার ধারে বসে থাকি, অত দূর ইচ্ছা পূরণ করি, মানুষ আমাকে এইভাবে দেখতেই বেশি পছন্দ করে। তো এইগুলা হয়তো কারণ হবে। তারপরও আলহামদুলিল্লাহ, আমি সবসময় এটা চিন্তা করি না যে কি রিচ হবে, এটার কেমনে কি করলে, বাট এখন চিন্তা করতে হয় যে কিছু স্পেসিফিক কাজে, যেমন কোনো ক্লায়েন্টের থেকে আমরা কাজ, পেইড ওয়ার্ক যখন করি, তখন একটু ভাবতে হয় যে কিভাবে কি করব না করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিজ্ঞাপনের প্রসঙ্গ আসছিল, এবং বিজ্ঞাপনের প্রসঙ্গ আসলেই যে এই বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সার যখন কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করে, তার দায় আসলে কতটুকু, নাম্বার 1 বিজ্ঞাপনের জায়গা থেকে, এটা আপনার কি মনে হয়? ভাই আমার মনে হয় দায় আছে, ডেফিনেটলি আছে। যদি ভুল কোনো পণ্যের বা কোম্পানির সাথে কাজ করা হয়, অবশ্যই সেটা দায় আছে এবং এই দায় নিতে হবে। কিন্তু কথা আছে এখানে তাশরিফ, আমাদের বাংলাদেশে অনেক উদাহরণ আছে, বড় বড় ক্রিকেটারের উদাহরণ আছে, মিউজিশিয়ানদের উদাহরণ আছে, বিগ সেলিব্রিটি। আমি কেন বলছি, এই পার্টটুকু থেকে যাবে, কারণ আপনি অনেক প্রভাবশালী, আমিও টুকটাক কাজ করি অবশ্যই। তো সেই জায়গা থেকে ধরেন আপনি একটা কোম্পানির আজকে 2025 সাল আপনি একটা বিজ্ঞাপন করলেন, এবং আপনি 2025 সাল পর্যন্ত তাদের সম্পর্কে ভালোই জানেন, জেনে শুনেই আপনি করেছেন, আলহামদুলিল্লাহ। 2027 সালে গিয়ে তাদের রেপুটেশন খারাপ হয়ে গেল, ভিডিও কিন্তু 2025 সালের, রাইট, এবং তাশরিফ খানের ভিডিও তখনও তারা ব্যবহার করে যাচ্ছে। বুঝতে পারছি, অনেক ট্রিকি একটা জায়গা আসলে এই জায়গাটা। কি ভাইয়া, আমি একদম আমারটা বলি, যদি সবারটা জানি না, আমার হচ্ছে 90% বা মোর দেন 90% কাজ আমি ছেড়ে দিই, কারণ হচ্ছে যে আমি মানুষকে অনেক প্যারাও দিই। কোনো কোম্পানিকে কাজ করতে আসলে, আমি নাম বলতে চাই না, একটা কোম্পানি হচ্ছে যারা আইটি রিলেটেড আর কি ফ্রিল্যান্সিং শেখায়, ওই কোম্পানির সাথে আমার কাজ হওয়ার আগে, মানে উনারা, আমি জানি না, আমার মনে হয়েছে উনারা আমার বাদই দিয়ে দিবে আগেই শুরু করার আগে। আমি ওনাদের এত পরিমাণে পেইন দিছি, যেমন আমাকে যদি কেউ বলে ফেলে যে আমাদের এত স্টুডেন্ট আছে, এরা এত ডলার ইনকাম করতেছে, আমি হচ্ছে ওই কোম্পানিটাকে মনে হয় 3 মাস পর্যন্ত প্যারা দিছি যে ভাই আমাকে ইনফরমেশনটা দিতে হবে, এটা আপনি বলছেন, মানে আমার মুখ দিয়ে আমাকে একটা কথা বলাইলে এটা আপনি আমার শুধু পে করে বলাইতে পারবেন না, আমাকে আগে দেখাইতে হবে এটা আছে আপনাদের, বা আপনারা এটা প্রোভাইড করতেছেন। কিছু জিনিস এখানে থাকে ট্রিকি, যেমন আমি আপনাকে এটাও নাম না বলে একটা বলি, একটা কোম্পানির কথা বলি, যারা হচ্ছে চশমা বিক্রি করতো। এখানে আমার একটা ডিসিশন নেওয়া লাগতো। প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু আমি চশমার ফ্যান একজন, আমার অনেক আর কি, মানে চশমা রিলেটেড আমার অনেক দুর্বলতা আছে। তো আমি যে চশমা পরি না বা কখনো পরবো না, সেইটার বিজ্ঞাপন আমি করবো কিনা, এরকম আমি একটা ইনডিসিশনে ভুগতেছিলাম। এবং আমার প্রথমেই ছিল একদম নেগেটিভ যে আমি এটা করবো না, কারণ যে জিনিস আমি নিজে ইউজ করবো না এটা আমি মানুষে বলবো। তারপর আমারই একজন শুভাকাঙ্ক্ষী অনেক বুঝাইছে একটা ব্যাপার, যে সে ফর এক্সাম্পল আমি 10 টাকার একটা জিনিস পরি, তাই বলে 1 টাকার জিনিস যে একজন পরবে না ব্যাপারটা তো তা না, ওইটারও কাস্টমার আছে, আবার 100 টাকারটারও কাস্টমার আছে। সো ওই অ্যাঙ্গেল থেকে আমাকে বলছে যে আমি চাইলে বিজ্ঞাপনটা করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি রাজি হইলাম এবং আমি বিজ্ঞাপনটা করলাম। করার পরে যেটা দেখলাম যে মানুষজন আমাকে যে ভালোবাসতো বা বিশ্বাস করা, এটা আমি খুব প্রাউডলি জানি যে যারা আমাকে চিনে জানে কিছুটা লম্বা সময় ধরে তারা আমাকে বিশ্বাস করে, এবং আমি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মানুষের ক্ষতি কখনো করিনি। তো তারা আমাকে বিশ্বাস করে এই প্রোডাক্টটা এত বেশি অর্ডার করছে যে এটার প্রাইস দেওয়া ছিল
যেমন সে ফর এক্সাম্পল 1000 টাকায় 3টা প্রোডাক্ট। তো আমার কাছে মনে হয়েছে যে 200 টাকার জিনিস তো মানুষ কিনে, রাস্তার পাশে দোকান থেকে মানুষ কিনে, এটার কাস্টমার আলাদা। তো আমি কিন্তু এমন এটা পারি না যে আমি যদি 5000 টাকারটা পড়ি তাহলে আমি 200 টাকার টাকা আমি নেগলেক্ট করব, তা তো আমি পারবো না। তো সেই জায়গা থেকে আমি করলাম, কিন্তু আমাকে পছন্দ করার কারণে মানুষজন এটাকে অনেক ভালো মনে করে। মানুষজন এইভাবে চিন্তা করে নাই যে 1000 টাকায় যদি 3টা প্রোডাক্ট হয় তাহলে একটা প্রোডাক্টের দাম আসে 300 টাকা করে অ্যাভারেজে, তার মানে প্রফিট যদি কোম্পানি করে 150 টাকা করে করবে, তাহলে 150 টাকার একটা প্রোডাক্ট কিনলে এটা ভালো হইলেও কর্তক হবে। তো মানুষজন এটা এত বেশি পরিমাণে অর্ডার করছে, এত বড় ভলিউমে অর্ডার করছে, এবং এমন এমন ফ্যামিলি থেকে আমার কাছে কল আসছে বা টেক্সট আসছে, লাইক হয়তো একজন আর্মির মেজরের আমাকে পছন্দ করে, উনিও এটা কিনছে, আমার পরিচিতই, বা এরকম মানে অসংখ্য। আমি খুব মানে প্যারা খেয়ে গেছি জিনিসটা নিয়ে, মানে আমি তো এটা চাই নাই, আমি এটা এমন না যে আপনারা অর্ডার করেন চাই না, আমার কথা হচ্ছে যে চিন্তা করেই তো অর্ডার করবে। সো আমি নিজে প্রোডাক্টে বিভিন্ন প্রমোশন করি, তারপরও আমি খুব মানে অন ক্যামেরাতেই বলি যে আমি বা XYZ আমরা যদি কোনো প্রোডাক্টের প্রমোশন করি, অন্ধের মতন নেভার এভার গো ফর ইট। আপনি চেক করবেন আপনার জন্য এটা কতটুকু ফিজিবল, বা আমি এটা চাই মানুষ এটা চেক করুক। মানে আমি চাই না আমার অন্য ইনফ্লুয়েন্সার হয়তো মনে মনে বকাও দিতে পারে, বা কোম্পানি আমার কাজ নাও দিতে পারে এই কথা শুনে, বাট তারপর আমি বলবো যে আমি করি সময় আমি অনেক বুঝে শুনেই চেষ্টা করি করার সর্বোচ্চ। তারপরেও আমার কথা অন্ধের মতন বিশ্বাস করার দরকার নেই। আপনি আগে ফিজিবিলিটি চেক করেন আপনার জন্য এটা ঠিক আছে কিনা, তারপর আপনি গো ফর ইট। মানে ওইটা হয়েছে কি লটারির মতন কিনতেছিল মানুষ, যে জিনিসটা আমাকে অনেক ব্যাকফায়ার করছে। তো আমি খুব বাজেভাবে মানে এটা থেকে আমার কাছে খুব বাজে ফিল হয়েছে। এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোনো প্রোডাক্টের প্রমোশন করার পরে সেই প্রোডাক্টটা যদি মার্কেটে ব্যাকফায়ার হয়, তাহলে এটা আপনার ইমেজেরও একটা বড় সমস্যা। নেক্সট টাইম আপনি যখন বলবেন মানুষ এটা বিশ্বাস করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ব্যাকফায়ার যদি হয়েই যায়, সেটার কতটুকু রেসপন্সিবিলিটি একজন ইনফ্লুয়েন্সার ক্যারি করে। এখন ধরেন আমরা কি করতে পারি, আমাদের কাছে যখন একটা কোনো প্রোডাক্ট আসে আমরা চিন্তা করি এটা আমার মুখ থেকে বললে ভালো শোনাবে কিনা, প্রথম কথা হচ্ছে এটা। তারপরে আমরা লিগ্যাল পেপারগুলো চেক করি, কিভাবে তৈরি হচ্ছে সেটা চেক করি, আমাদের জায়গা থেকে যতটুকু চেক করা দরকার আমরা টাকা পয়সা নিয়ে পালা যাবে কিনা, প্রতারণা করবে কিনা, এইসব চেক করার পরে আমরা মার্কেটে লঞ্চ করে দিলাম এবং বললাম, তারপরে আমাদেরকে বিশ্বাস করে, আমরা এটাও বললাম যে অন্ধের মতো বিশ্বাস করেন না, তারপরে আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে অনেকে কিনলো, কেনার পরে অনেকেই প্রতারিত হলো। প্রথমত তারা ধরে কিবরিয়া ভাইয়ের কাছ থেকে শুনছি, তাসিফ ভাইয়ের কাছ থেকে শুনছি, তাসিফ ভাইকে আগে ধরো, অ্যাটলিস্ট আগে কমেন্ট করো, একটা মেইল করো। কিছু কিছু আছে যারা হচ্ছে গ্রুপ অফ পিপল তৈরি হয়ে একসাথে হয়ে একটা পেজ খুলে ক্যাওয়াস তৈরি করে, এবং এতে করে ব্র্যান্ডেরও কিন্তু অনেক বড় একটা আতঙ্কের বিষয়। এখন ধরেন মানে মার্কেটিং জায়গাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক বেশি ডিফিকাল্ট। কোনো ব্র্যান্ড যদি মনে করে যে না তাসিফ অনেক পপুলার, তার কাছে গিয়ে আমি আমার মার্কেটের একটা অবস্থা ভালো করে নিব, কিন্তু আমার গার্ডস ওরকম নাই, তাহলে এটা তার জন্য ব্যাকফায়ার করবে। কারণ আপনি বললেন এটা ভালো, দেখা গেল ওটা সম্পর্কে 100 জন বলে দিচ্ছে তাসিফ ভাই এটা তো ভালো না, তো ভালোর জন্য গেছিল সে খারাপ হয়ে যাবে উল্টা, সো সেটারও একটা সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে এগুলোর কোনো একটা লিগ্যাল পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করা যায় কিনা, যে ফাইন তাসিফ বলুক বা যে কোনো ইনফ্লুয়েন্সারই বলুক, তার দায় আসলে এতটুকু, এর বাইরে আর দায় নেই, এবং এগুলো একটা কমন একটা প্ল্যাটফর্ম থেকে আসা উচিত আমার মনে হয়। কারণ আপনি যদি আজ থেকে 10 বছর আগের বিজ্ঞাপনের স্টাইল দেখেন টেলিভিশন রেডিওতে, যারা ওখানে অভিনয় করছেন তারা কিন্তু ওটার রেসপন্সিবিলিটি নিতেন না, তারা এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমরাও কিন্তু কাইন্ড অফ অ্যাক্টর, এখন কিন্তু আমাদেরকে ইনভলভ করেই ওই এটা করা হয়, মিডিয়া ট্রায়ালটা দেওয়া হয়। এক্স্যাক্টলি, এবং এটা আমাদের জন্য অনেক রিস্কি বিজনেসও। এবং ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এটা বলতে পারবো না বিজ্ঞাপনের সময় যে একটা 3টা 1000 তাহলে একটা 300, তার মানে এটার ফ্রেম টেম কিন্তু অত ভালো হবে না বা কোয়ালিটি ভালো হবে, এইটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না, এইভাবে করা সম্ভব না। এবং আরেকটা ব্যাপার দেখেন যে আমার বিজ্ঞাপনের কারণে এখন কোম্পানিগুলো কি করে, বুস্টে কিন্তু প্রচুর বিজনেস হচ্ছে। সো অনেক টাকা পয়সা দিয়ে যখন দেখে যে একটা ভিডিও ভালো পারফর্ম করতেছে, তারা এত বেশি আমাদেরকে সামনে আনে, আমি তখন কিন্তু লিগ্যাল বাউন্ডারিও দিতে পারতেছি না যে আপনি আমাকে এতটুকু বুস্ট করবেন, এর বেশি আইনেন না, এটা আমি বলতে পারবো না, কারণ ও আমাকে পে করতেছে। তো এতে করে যেটা হয় যে আমি একটা কোম্পানির সাথে এরকম মানে 3 মাসের মতন ছিলাম, বাট স্টিল এখন পর্যন্ত মানুষ আমাকে জিজ্ঞেস করে যে ভাবে যে আমি ওই কোম্পানির হয়তো মালিক, এবং বলে যে ভাই আপনার কোম্পানি থেকে এটা নিয়েছিলাম। এখন এটা কি সম্ভব? এবং আপনি 3 মাসের জন্য কাজ করলেন, আপনি কিন্তু 3 মাস পরে বের হয়ে আপনি যে জিনিসটা চাইলে করতে পারেন কিন্তু পারবেন না, একটা দায়বদ্ধতা থাকে। যেমন আমি 3 মাস পর যে স্ট্যাটাস দিই যে আমি এই কোম্পানির সাথে 3 মাস ছিলাম, আমার কাছে মনে হয় নাই যে ওরা প্রপার প্রোডাক্ট দিচ্ছে, আমি আর এখন নাই, এই কোম্পানির তাইলে আবার ক্ষতি হয়ে যাবে।
সো এটা আপনি Right. করতে পারবেন না, অনেকগুলো ট্রিকি পার্ট থাকে। সো এই জায়গাগুলো আসলে অনেক ডিফিকাল্ট এবং ডিফিকাল্ট আমার মনে হয় যেগুলোর জন্য একটা নীতিমালাও আসা উচিত, এবং উচিত আমার সেলফ মনে জায়গা হয়। থেকে হোক, একজনের কাছ থেকে হোক, দুজনের কাছ থেকে হোক, যে আসলে কতদিনের জন্য আমরা প্রমোশনটা করছি। তুমি তো এটা কাইন্ড অফ আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিনতেছো, তুমি সারা জীবন এটা ইউজ করলে সারা জীবন এটা একটা কাইন্ড অফ তোমাকে একটা এটাকে কি বলে, গানের জন্য যেরকম রয়্যালিটি ফি পাওয়া যায় সেরকম রয়্যালিটি ফি দিয়ে যেতে হবে। সো এগুলোর অনেকগুলো প্রসিডিওর আছে যেগুলো প্র্যাকটিস করার মতো, এবং আমার কাছে কেন জানি মনে হয় বাঙালি ঠেকলে তারপরে শেখে, একটা কথা আছে। আসলে আমি তো নিজেই তো থেকে শিখলাম, এবং আমি এখন অনেক সচেতন হয়েছি। আমি এখন এইসব নিয়ে মানে যত ডিটেল কথা বলা যায় পেপার ওয়ার্ক করার আগে, যে এইটা দিয়ে কতটুকু বুস্ট হবে এটাকে বুঝায় নেন। কারণ আমার আপনি এত বেশি পাঠাবেন যে পরে আমার গানই শুনবে না, আমার চেহারা দেখলে মানুষ বিরক্ত সরাই বিরক্ত দূর। হয়। এই এক অ্যাড আমি দেখছি 10 বার দেখছি, এবং এখন কিন্তু অ্যাডগুলো অনেক ডমিনেটিং, ফেসবুক কিন্তু Exactly. এইভাবেই করতেছে, অনেক ডমিনেটিং। একটা অ্যাড মানে আমার সামনেই তো চলে আসে বিভিন্ন অ্যাড, মানে 10 বার 20 বার আমি কাটতেছি, ক্রস করতেছি, তারপরেও আসতেছে। মাঝখানে মিনক্সিডিল নিয়ে Disturbing। আমি একটা কাজ করছিলাম, মনে হয় যে মানুষ আমার চেহারা যতটা দেখছে তার চেয়ে বেশি আমার টাক দেখছে, এবং এই পরিমাণ কাটা হয়েছে ভিডিও, এই পরিমাণ রাফ ইউজ করা হয়েছে, দ্যাটস হরিবল। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, বেসিক্যালি আমি অনেক মজা পাচ্ছি, কিন্তু আমাদের দর্শকরাও এত বেশি এটার উপর Right, থাকলে অতটা right. মজা পাবে না। আমরা একটা গান শুনি আপনার কাছ থেকে, তারপর হ্যাঁ, আমরা আরেকটা অবশ্যই, টপিকে যেতে পারি। রাইট। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বিউটিফুল। সো বিবিএ কমপ্লিট। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা যদি একটু জানতে চাই, লাইক সোশ্যাল মিডিয়াতে এই যে নিজের প্রেজেন্স, মিউজিক হোক, অন্য কন্টেন্ট হোক, এই জায়গাগুলোর আপস অ্যান্ড ডাউন, চ্যালেঞ্জের ব্যাপারগুলো আসলে কেমন? আপস অ্যান্ড ডাউনস তো মানে চলতেই থাকে, এটা তো মনে হয় থাকবেও, সারা জীবনই থাকবে। বাট আমি অনেক লাইক গিভ আপ করার মানুষ না আর কি, মানে আমি শেষ দেখে ছাড়ি টাইপের মানুষ, শেষ দেখে ছাড়তে চাই যে কোনো কিছুর। ফেল করি, আমি অসংখ্যবার ফেল করি। দেখা গেল একটা ভাবছি একরকম, হইছে আর একরকম, অনেক এফোর্ট দিয়ে দেখলাম যে মানুষ এটা পছন্দই করে নেয়, নেয় নাই। কিন্তু আমার অনেক আগে থেকেই আর কি যে করবো একটা জিনিস, আমার ক্ষেত্রে হয় করবই, দিবই, যাবই, এরকম। এবং আমি যে কোনো চ্যালেঞ্জেস অনেক পছন্দ করি, যে কোনো চ্যালেঞ্জেস, মানে আমার কোনো গেম টেম খেলতে দিলে বা কঠিন কোনো টাস্ক দিলে কখনো দেখতে পারবেন যে আমার এগুলোতে অনেক লাগে, মানে চ্যালেঞ্জগুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্যারা খাই, ফ্রাস্ট্রেটেড থাকি মাঝে মাঝে অল্প সময়, বাট আমার ভাল লাগে। আমি খুব বিপদে টিপদে পড়ে যাই। যেমন কিছুদিন আগে যদি বলি যে আমার এমন একটা সিচুয়েশন হয়েছিল, ব্যাংক ব্যালেন্স নামতে 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 একদম লেভেলে চলে আসছিল, মানে একদম শূন্যের কোঠায়। লাইক আমি 1 মাস চলছি, প্রায় 2 লাখ টাকার মতন ধার নিয়ে আমি 1 মাস চলছে। আমার পে করা লাগতো স্যালারি, এটা করা লাগতো, ওটা করা লাগতো, এবং ঈদের আগের এক্স্যাক্টলি লাস্ট কোরবানি ঈদের আগের টাইমটায়। বাট আমার কাছে এই জিনিসগুলা প্যারা লাগে, কিন্তু অনেক বেশি টাইম ধরে ফ্রাস্ট্রেটেড থাকি না। আমার কাছে আবার মনে হয় কেমন ওভারকাম করা যায়। ওকে ফাইন, আমার টাকা নেই, এখন মিউজিক ভিডিও করতে হবে না, তাহলে ছাদে বসে একটা গান করে দিই। মানে আমার কাছে একটা বিশ্বাস, আমার তীব্র বিশ্বাস যে আমি কখনো কোনো একটা কিছু চলে গেলেও আমি একদম পড়ে যাব না। আমি আমার নিজের মেধায় অনেক বিশ্বাস করি। লাইক আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে ধরেন আমরা আমাদের জীবনের সবচেয়ে বৃহৎ টাইমটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, উই অ্যাকচুয়ালি মেড কন্টেন্ট ফর দ্য পিপল, ডেফিনেটলি সেটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার। এই যে ব্যাপারটা, এবং আবার এই পুরো সুতোটাই হলো দেশের বাইরে। লাইক আপনার ইউটিউব চ্যানেল যদি চলে যায়, বা আপনার ফেসবুক যদি চলে যায়, আপনি ধরেন এটা বাংলাদেশে কোথাও অফিস নাই, আপনি গিয়ে বলতে পারবেন না যে কেন এটা এরকম হয়েছে, বল তুই আমারে বুঝাই বল, আমি তো সময় দিই, হ্যাঁ। এবং এরকম হচ্ছে বাংলাদেশে। তো এইটা আসলে কতটুকু কনফিডেন্ট, ইট ইস আ কাইন্ড অফ লটারি, ইটস আ কাইন্ড অফ গেম।
এবং এখানে আসলে কতটুকু সময় ভাবে দেওয়া উচিত, বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা তো প্রচুর সময়, যখন আপনার সঙ্গে আমি আড্ডা দিতেছি তখন বাংলাদেশের 20 বছরের ইতিহাসে সবচেয়ে এইচএসসিতে খারাপ রেজাল্ট হয়েছে, এবং তার পিছনে এবং আপনিও একটা ভিডিও করেছেন আমি দেখলাম, তার পিছনে দায়ী করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় দেয়া। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের প্রোডিউসার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বিয়ে করবেন কবে? বিয়ে হয়তো করেই ফেলবো, এইবার মনে হয় আর বাঁচতে পারবো না। আমি অনেক শিং মাছের মতন পিছলাই যাচ্ছি 2022 থেকে। কেন যাচ্ছেন? আমি আসলে অনেক স্বাধীনতা প্রেমী মানুষ আর কি, মানে দায়িত্ব হ্যাঁ ফাইন নিচ্ছি, আমি আমার আব্বু আম্মুর জন্য করছি, সব ফাইন, কিন্তু তারপরে মানে যত বেশি ড্র্যাগিং না করা যায় আর কি। আমি চাই লাইফটা একটু সহজ সরল। কেউ কি পছন্দের মানুষ আছে যার কথা দর্শকরা জানে? ওইভাবে না, যদি হয় তাহলে মানুষ জানবে সামনে হয়তো। সোশ্যাল মিডিয়াতে আমাদের যে কালচারটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এক ধরনের বলবো না, মোটা থেকে সবাই জাজমেন্টাল, জাজ করতে খুব পছন্দ করি। আর কারো যদি কোনো রকম একটু থাকে না, যে ওই যে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘরের যে সুই দিয়ে যে ফুটা করা হয়েছিল, সেই সুইয়ের ফুটা দিয়ে যে সাপ ঢুকে গিয়েছিল, তো আমাদের এরকম সুইয়ের ফুটা যদি কারো ক্যারেক্টারে বা কোনো কিছুতে যদি খুঁজে পাওয়া যায়, ওটাকে টেনে হিচড়ে যে বড় করার যে টেন্ডেন্সিটা। এবং এখানে আজকে দেখলাম, বিশেষ করে লাস্ট 2 ইয়ারে আমি যদি খেয়াল করি, আমার একদম পার্সোনাল ওপিনিয়ন উইথ ডিউ রেসপেক্ট, সকল জার্নালিস্ট এবং টেলিভিশন চ্যানেল, ইভেন আমরা যে শোটা করছি সেটাও একটা টেলিভিশন চ্যানেলে হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলো আগে এগুলো নিয়ে মাথা ঘামাইতো না, টেলিভিশন চ্যানেলগুলো এখন এগুলোতে বেশি সময় দেয়। খালি কারো কোনো কিছু হলেই মানে, এবং এটার অন্যতম কারণ অনেকেই মনে করেন এখানে পয়সা আছে, এবং পয়সা আলটিমেটলি কালচারটাকে নষ্ট করে দিয়েছে। টিআরপি তো এক্স্যাক্টলি। এবং এই পয়সা কি ভবিষ্যতে থাকবে? আপনার কি মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করতেছে, কি মনে হয়? আমরা তো ভাইয়া অনেক মানে আস্তে আস্তে না আমরা বুঝতেছি না, এটা একটা পয়জনাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াটা, এবং এই নেগেটিভ কালচারটা আপনি বাংলাদেশের সবচাইতে ভালো কাজটা করেও এত তাড়াতাড়ি ছড়াইতে পারবেন না, রেদার দেন আপনি কারোর এমন একটা কিছু পোস্ট করলেন যে কারোর একদিকে হয়তো কাপড়টা একটু নেমে আসে, অথবা কারোর বউয়ের সাথে কারোর একটা ঝগড়া লেগে গেছে, এটার একটা ক্লিপ যদি কোনোভাবে পান, মানে এই জিনিসটা থাকে না যে আমাকে বা আমার মনে হয় অনেককেই মানসিকভাবে আমাকে খুব হার্ট করে, মানে থাকে না একদম স্যাড হয়ে যাই। আমি এগুলো নিয়ে কথা বলে আরও গালিও খাইছি, প্রচুর গালি খাইছি এইসব নিয়ে বলে, যে একটা মানুষের কারোর স্ক্রিনশট, কারোর সাথে কারোর চ্যাটিং, আমার তো মনে হয় না এমন কেউ নাই যে একেবারে খুব অলিয়া উলিয়ার যুগে কিন্তু আমরা বসবাস করতেছি না। প্রত্যেকেই মোরলেস কোনো না কোনো ভালোও করতেছে, প্রত্যেকেই মোরলেস কোনো না কোনো খারাপও করতেছে। লাইক একজনের একটা সে ফর এক্সাম্পল সিগারেট খাওয়া ছবি ভাইরাল হইলো, আরেকজন হয়তো সিগারেটটা টান দিতে এক হাতে টান দিবে, আরেক হাতে কমেন্ট করে ছি তুই সিগারেট খাস। এক্স্যাক্টলি। এবং এটা এত নোংরা হয়েছে, এবং মানে আমার খুবই কষ্ট লাগে যে অনেক শিক্ষিত ছেলেপেলে এটা করতেছে, এবং এটা একটা নিউ ট্রেন্ড হয়ে গেছে যে অমুকের এটা হয়েছে, এইবার এটা ধুমায় শেয়ার দিই। আমরা চিন্তা করি না যে এই সিমিলার টাইপের কাজগুলো কিন্তু আমরাও করি বা সবাই করতেছে মোর অর লেস। সো এগুলো নিয়ে না ভাইয়া মানে উচিত কথা বলতে গেলে গালি খাইতে হয় আমার মনে হয়। এবং ট্রাস্ট মি, আমার কাছে কেন জানি আমার মনে হয়, যায় না মানুষ আমার কিভাবে নিবে, আমি মনে হয় সোশ্যাল ওয়ার্কার বেশি দিন করবো না, বা আমি সত্যিটাই বলে ফেলি, মন থেকে আমি চাই না হয়তো আর করবো না। কারণ কি, আপনি যদি আমাকে দুটো অপশন দেন যে তাশরিফ আমি আপনাকে গালি দিব, তারপর আপনি বললেন যে আপনি এখন 30 মিনিট মাটি কাটেন, তারপর আমি আপনার গালি দিব, অথবা আপনি আমার আরেকটা অপশন দিবেন যে আপনি মাটি কাটবেন না, তাইলে আমি গালি দিব। এখন কি ভাই বলেন তো আমার কোনটা চুজ করা উচিত? তাহলে কি মাটিটা কাইটা গালিটা খাবো, নাকি আমি মাটিটা না কাইটা গালি খাবো? আমি অপশন হিসাবে নিব, আমি আসলে না কাইটা গালি খাওয়ার পক্ষে যাব। আমাদের এইখানে এই ব্যাপারগুলো ইটস আ কাইন্ড অফ সাইলেন্ট পয়জনিং, এবং এগুলো কিন্তু অনেকেই যারা স্ক্রিনের সামনে বসে দেখছেন, অনেকেই হয়তো আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যেই বলা, এই যে আপনারা কমেন্টস করেন না, এই যা মন্তব্য করেন না, এগুলো আমাদের উপরে মারাত্মক ইফেক্ট তৈরি করে। আসলে না, আমরা আপনাদের ওই কথাগুলো শোনার জন্যেই, সেটা যদি ভালো হয় আমাদেরকে ইন্সপায়ার করে ফর নেক্সট ওয়ার্ক, সেটা যদি খারাপ হয় আমাদেরকে কিন্তু মারাত্মক রকম ডিমোটিভেট করে। দ্য বেস্ট এক্সাম্পল রাইট নাও আমি যদি বলি, বাংলাদেশের শোবিজ অঙ্গনে তাহসান সোশ্যাল মিডিয়া থেকে একদম পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন। এইটা উনি গুটিয়ে নিয়ে স্টেটমেন্টও দিয়েছেন যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি টক্সিক হয়ে গেছে, এখানে থাকা যায় না। এবং আপনার কি মনে হয় এটা থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে, নাকি এটা চলতেই থাকবে? এটা আমার মনে হয় ভাই আরও চলবে। এবং মানে জিনিসগুলা যখন এখন তো লাইক হ্যাপেন্ড কাদের সাথে, খুব নোন ফেসগুলোর সাথে হচ্ছে, যখন প্রত্যেকটা ফ্যামিলিতে এই জিনিসগুলো হইতে থাকবে, সাফার করতে থাকবে মানুষ আরও ডিপলি, তখন হয়তো বুঝবে। এবং আমি একদম রিসেন্ট একটা টপিক টান দিয়ে বলি, এটার জন্য আমি গালি খেলেও সমস্যা নেই। রিপন মিয়ার একটা রিপন মিয়া, হ্যাঁ। তো এখানে যেটা হইলো, আমি যতটুকু দেখলাম, হয়তো আমার জানাশোনার ঘাটতিও থাকতে পারে, যে রিপন মিয়া ব্যাপারটা এইভাবে ফ্রেমিংটা হয়েছে যে তার আম্মা আব্বাকে দেখে না, এটার জন্য সে যে মিডিয়া ট্রায়ালের শিকারটা হইল, এবং তাকে নিয়ে যে পরিমাণে নেগেটিভিটি হইল এই লোকটাকে নিয়ে,
আপনি ভাই, আমি একদম আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি, আমি কিন্তু 2018-19 সাল থেকে আমি বিভিন্ন সময় বৃদ্ধাশ্রমে যাই। যেমন আমার বড় ভাই আমাকে বলছে যে বৃদ্ধাশ্রম, হসপিটালের মর্গ, বার্ন ইউনিট এগুলোতে যাইতে, আমি যাই, আমি নিজে আনন্দের জন্য যাই, গান শোনাই। অনেক অনেক ফ্যামিলি আছে, তো অনেক বড় বড় প্রফেশনের লোকজন আপনার আমার মতন খুব ভালো সেজে সমাজে ঘুরে, কিন্তু তাদের বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, ওনারা কান্নাকাটি করে যে তার ছেলের 1 বছর 1.5 বছর দেখে না। এইগুলো নিয়ে কিন্তু কোনো কথা হয় না, হবে। আমি এটাও চাই না যে ওগুলো নিয়েও কথা হোক, বাট অনেক বড় বড় ক্রাইম করতেছে মানুষ, বাবা মার গায়ে হাত দেবে, আমার বের করে দেয়, ওয়াইফ নিয়ে থাকবে দেখে। রিপন মিয়া কি করলো এইটুক একটা জিনিসকে, যে বাবা মাকে দেখে না, তারপর আমি আবার দেখলাম যে ব্যাপারটা অনেক ক্ল্যারিটি আসছে যে না দেখে, বাট এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। গ্রামে থাকে, গ্রামের মানুষ অনেক সময় অনেক কথা বলে, মানে হয়তো একটা মিন করে বলতেছে না, হয়তো এটা হচ্ছে, বা হয়তো আমি ধরে নিলাম সত্যি ওইটাই। কিন্তু মিডিয়া ট্রায়ালগুলো এখন যেভাবে হচ্ছে, মানে শুধু একটা নিউজ আসলো ব্যাপারটা তা না, নিউজ আসছে, তারা নিউজ নিচ্ছে, নিউজ আসতে পারে, কিন্তু শিক্ষিত ছেলেপেলে যে কাজটা করতেছে এখন, যে যেমনি করে পোস্ট করা, মানে একজনের ছোট করলাম, একটা পোস্ট দিলাম, আমি নিউ কুল হইলাম, একটা ট্রেন্ড হয়ে গেল, মানুষের কিন্তু মারাত্মকভাবে কষ্ট পায়। মানে এই ব্যাটার সাথে যেটা হইতে, সেটা দেখে আমি যে কষ্ট পাইছি, আমি চিন্তা করি যে উনার কি অবস্থা। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা কেউই ফেরেশতা না, হ্যাঁ, কিন্তু যদি কেউ অবশ্যই ভালো না। কথা বলতেও আসে, তখন ওকে টার্গেট করে ওর কি কি আছে সেটাকে এক্সপোজ করে দাও। তো তার মানে তো আমাকে গাইড করার জায়গাটা শূন্য করে ফেলতেছি আমি। এবং এইটা শুধুমাত্র আজকের গেম না, এটা আমরা বিগত সময়েও কিন্তু অনেক সময় খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার দেখেছি, যে আমি নাম মেনশন করতেছি না, যে খুবই প্রভাবশালী একজন রিলিজিয়াস লিডার, তাকে এক্সপোজ করে দেওয়া হলো কোন একটা রিসোর্টে, এবং এটা বাংলাদেশের মানুষ খুব খায়। হ্যাঁ, কারণটা নেগেটিভ হচ্ছে জিনিসগুলো আকর্ষণ করে বেশি। হ্যাঁ। কারো ক্যারেক্টারের উপরে যখন একটা মার্ক করে দেওয়া যায়, আলটিমেটলি তার ওঠার পথটা বন্ধ হয়ে যায়। ধরেন একজন রিলিজিয়াস প্রিচার যদি আমি বলি, সে তো বিভিন্ন জলসা থেকে বিভিন্ন জায়গায় মানুষকে হেদায়েতের কথাই বলবে, বা একজন শিক্ষক সেটা তো বলবে যে তোমরা ভালোভাবে চলো। তো যখন তারই একটা মানে নেগেটিভ সাইডকে ফোকাস করে দেখানো হয়, সো নেক্সট সে কিভাবে লোকজনকে বলবে যে না তোমরা ভালো হয়ে চলো, সো তার জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এটা মাইক্রো লেভেলে মনে হচ্ছে শুধু সে, এটা মাইক্রো লেভেলে সে কিন্তু না, এটা কিন্তু ম্যাক্রো লেভেলে সে, কারণ প্রত্যেকেরই পেছনে কিছু না কিছু আছে। অবশ্যই ভাইয়া, কে মানে অলিয়া না কেউ। তার মানে এই বাঙালিদেরকে হেদায়েত করার জন্য এখন আল্লাহর কাছ থেকে ফেরেশতা আসলে চাওয়া আপনার ছাড়া জাস্ট দোয়া চাইতে হবে, আর কোনো অপশন উপায় থাকবে না। এই রিসেন্টলি কিকপট্টির যে ব্যাপারটা হইলো, যে ছেলেটাকে মানে আমরা সবাই মিলে পরে লাস্টে যে আমরা হ্যারাসমেন্ট করলাম, তার আসলে পেজে কি নাম আমি জানি না, সে কি নিজে ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে কিনা আমি এটাও জানি না। আমার কাছে আমি যেটা দেখলাম পরে ওভারঅল, তাকে ভাইরাল করলাম আমরা, তার না মজা নিলাম আমরা, লাস্টে হ্যারাস করলাম আমরা কিন্তু এটাই করতেছি। এটা এবং এটা কালচার লিটারালি বানাই ফেলছে, একটা কিছু হবে এটা নিয়ে আমরা সবাই মকিং করব, প্রথমে মজা নিব, পরে এটা নিয়ে আরও ফান করবো, আমরাও ভিডিও বানাবো, এবং লাস্টে আবার যখন বেশি টক্সিক হয়ে যাবে তখন আবার তারে আমরা হ্যারাস করে ছেড়ে দিব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসলে আমাদের জীবনের সোশ্যাল মিডিয়া আমাদেরকে যেভাবে কন্ট্রোল করছে, সেখানে একটা বড় ধরনের কনসার্ন হয়ে গেছে আসলে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা কতটুকু নিয়ন্ত্রিত হব। কারণ দিন শেষে আমরা কেউ যেন প্রোডাক্ট না হয়ে যাই সেখানে, এটা একটা বড় কনসার্ন। তাশরিফ, আমরা একটা গান শুনি, তারপরে আমরা একেবারে শেষের দিকে এসে কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। ওয়াও, এটা করার পরে কি হয়েছিল? এটা করার পর আর কি গল্টল আসছিল, আমি রাজা বলতে কারে মিন করছি, এরকম রাজা, এরকম গান কেন করলাম, রাজার রাজ্যে সবাই গোলাম, তো এই যে সেটাই আর কি। তো এই গানের আবার একটা ইয়ে ছিল, আমাকে বাঁচানোর কয়েকটা লাইন ছিল। আমি প্রথমে গানটা লিখলাম অর্ধেক, তারপর আমার বড় ভাই আমার বাঁচাই দিয়েছিল, বলছিল আরো কিছু লাইন আমি দেই তোকে, আরেকটা অন্তরা কর, নাহলে বাঁচবি না। তো কি অন্তরা, এটা ছিল এরকম: তুমি ভাবছো কোথায় কে সে রাজা, আমরাই রাজা দিচ্ছি সাজা, অফিস ব্যবসা সমাজে চালাই, মানুষ হয়েও মানুষ জ্বালাই, আমরাই সেই মুখোশ মানুষ ভালো, সে যে উড়াই ফানুষ কোয়ের তেলে কইটা ভেজে, পরের ঘাড়ে চাপাছি দোষ।
এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে, এরকম এরকম টাইপের আর কি, যে ভাবছো কোথায় কে এসে রাজা, আমরাই রাজা। তো ওইটা দিয়ে আর কি কোনো রকম একটা জোড়াতালি, যে আমি রাজা বলতে আমাদেরই মিন করছি আর কি। ইন ফিউচারে কি পরিকল্পনা করছেন? যে থাকে না যে মানুষের তো আসলে অ্যাম্বিশন নিয়েই মানুষ বেঁচে থাকে, হ্যাঁ, সো ভবিষ্যতের চিন্তা ভাবনা কি? মিউজিক নিয়ে যদি কাজ করেন কোন জায়গাটায় দেখতে চান আসলে? মিউজিক নিয়ে আমার ফিউচার প্ল্যান আছে। মিউজিক নিয়ে হচ্ছে যে আমি বেশ কিছু গান লিখে রাখছি, আমার গানের বইও আছে একটা লেখা, রেজিস্টার্ড, কিন্তু গানগুলো আমার করা হয়নি। দেখা যায় যে ওই যে বিভিন্ন এই ভিডিও কোম্পানির প্রমোশন এগুলো নিয়ে আসলে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। আমি লাস্ট 5 বছরে কুড়েঘর ব্যান্ড থেকে প্রফেশনালি কোনো গানই রিলিজ করতে পারিনি। তো এটা আমার জন্য একটা বিশাল একটা ফাইন্ডিং, লার্নিং, এবং এটা এখন আমি পোষানোর চেষ্টা করব। স্টুডিওটা আছে, স্টুডিওটা নিয়ে আমার স্টুডিওটা হচ্ছে কে স্টুডিও। এখানে আমরা একই সাথে অডিও ভিডিও দুইটারই এখন প্ল্যান করতেছি, যে নিজেদেরগুলোও করবো, মানুষেরগুলো প্রডিউস করবো। এটা বিজনেস অ্যাঙ্গেলটা বলতেছি, তার পাশাপাশি ভিডিও প্রোডাকশন, ভিডিও শ্যুট, এডিট, ব্লা ব্লা ব্লা, এটা নিয়ে। আর গানগুলো আমি রিলিজ করতেছি, কারণ আমি যেহেতু গান শিখি নাই, এখন যদি শিখি হয়তো আরও বেশ কয়েক বছর সার্ভিস দিতে পারবো গানের সেক্টরে, না হলে হয়তো 3-4-5 বছরের মধ্যে দেখবো ভয়েস টোয়েস ক্র্যাক করতেছে, ব্লা ব্লা ব্লা। সো 4-5 নেক্সট 2-3 ইয়ার্সে আমার আনরিলিজ গানগুলো আমি রিলিজ করে দিতে চাই, যে অ্যাটলিস্ট মানুষে এইটা বুঝাইতে চাই, জানাইতে চাই যে কি আমি আসলে মানে হোয়াট আই এম ক্যাপাবল অফ, এই জিনিসটা আমি বুঝাই দিতে চাই। হিট করুক ফ্লপ করুক হোয়াট এভার। আর এই তো গানটা নিয়েই আসলে এখন প্ল্যান, আর ওই বিজনেসটা। এর বাইরে আমার জীবনে খুব বড় কোনো প্ল্যান নাই। আব্বু আম্মুকে যদি আমি আল্লাহর রহমতে এই যে আজকে ফাইনালি তারা উমরা করতে গেল, এটা আমার একটা ইয়ের মধ্যে ছিল, একটা বাকেট লিস্ট থাকে যে আব্বু আম্মুকে পাঠানো, ব্লা ব্লা ব্লা। তার বাইরে আমি খুব সহজ সাধারণ একটা জীবন যদি মোটামুটি পার করে দিতে পারি কোনো রকমে, যে আব্বু আম্মু আছে, ভাই বা ব্রাদার যারা আছে, তাদেরকে নিয়ে ওভারঅল সুখে শান্তিতে আর কি কয়টা দিন কাটাই দিতে পারলে আলহামদুলিল্লাহ। মেয়ে ফ্যান আছে, ডেফিনেটলি ভালো লাগে আছে, বাট আমি টোটাল ওভারঅল ব্যাপারটাই ফিল করি অনেক পিচ্ছি বাচ্চা। মানে এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট, যে একদম ছোট বাচ্চারা আমার ফ্যান। লাইক হয়তো 3 বছর 4 বছর 5 বছর আদো করে কথা বলে, আদো করে গান গায়, এবং বেশিরভাগ গার্জিয়ান অনেক সিনিয়র আমার ফ্যানও আছে, অনেক বয়স্ক মা খালাদের এইজের। তারা আমারে দেখলে পুরা একদম দোয়া টোয়া করে মাথায় টাথায় হাত টাত দিয়ে, এই জিনিসগুলো খুব ভালো লাগে, ভয়ও লাগে যেন আমার ধারা কোনো ভুল না হয়। আবার আমি একটা জিনিস বলি, সামনাসামনিও বলি, আমি ক্যামেরাতে এটা বলতে চাই যে অন্ধের মতন আমাকে যেন কেউ ফলো না করে। আমি নিজেরা খুব ইনফ্লুয়েন্সার ব্যাপারটাতে আমি যাইতেই চাই না, যে আমি কোনো ইনফ্লুয়েন্সার হইতে চাই না আসলে, যে আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায়। কারণ আমি মানুষ, আমি 2-4টা আমার বদ অভ্যাস থাকবে, আমি 2-4টা ভুল করব, আজকে করব, হয় করব বা হয়তো সামনে হয়ে যাবে। তো এই জিনিসগুলো নিয়ে যেন মানে আমাকে অন্ধের মতো ফলো করার দরকার নেই। আমার থেকে যতটুক ভালো মনে হয় একটুক নেক, যতটুক যেটা ভালো লাগে না একদম জাস্ট আমার হেট করলে কোনো সমস্যা নেই। কিন্তু অন্ধের মতন ফলো করে কেউ যেন কোনো ভুল ডিসিশন লাইক মানে কখনো না নেয়, কোনো কিছু না, এইটা দিন শেষে পপুলারিটি কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে পপুলার হতে হলে অনেক কিছু করে মানুষ পপুলার হতো, আজকাল এমন হতে পারে যে ঘুম থেকে ওঠার পরে সে দেখলো সে পপুলার, এবং সে জানে না সে কেন পপুলার। রাতের মধ্যে হয়তো এমন একটা ঘটনা ঘটে গেছে তাকে নিয়ে, সে পরের দিন সকালবেলা সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল, এবং লেটস গো ফর ব্লগিং। এবং এখন পয়সা ইনকাম করা হ্যাঁ সহজ হয়েছে ঠিক, কিন্তু তার সাথে বেহায়াপনাও প্রচুর বেড়েছে। আমরা যে কথাগুলো এখানে বললাম কাউকে আসলে সমালোচনা করার জন্য না, আমরা আমাদেরকে নিয়েই বলছি, আত্মসমালোচনার জায়গাতেই এটা বলছি, এবং এই জায়গাটা আমাদের নিজেদেরকেই পরিশুদ্ধ করতে হবে। তো তাশরিফ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ইউ আর ভেরি জয়ফুল, এবং ভালো লেগেছে আমার। এবং আমরা মনে করি আমরা যেই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা আমরা কাটিয়ে উঠবো একসময়, এবং এখানে ভালো জায়গা করে নেবে। একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে খারাপ ততক্ষণ এক্সিস্ট করে যতক্ষণ পর্যন্ত ভালো সেখানে জায়গা না। সো আমরা ভালো যদি না দিতে পারি সেটাও আমাদের এক ধরনের ব্যর্থতা। আমি সরাসরি ক্যামেরাতেই বলি যে এই জায়গায় যারা ইয়াং আছেন, আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে আমি বিশ্বাস করি বা করতে চাই নিশ্চয়ই এমন 1জন বা 2জন আছেন 5-10 জন ফ্রেন্ডের মধ্যে যে ব্যাপারটা ধরতে পারেন যে কোন নেগেটিভ জিনিসটা আমরা স্প্রেড করা উচিত হচ্ছে, কোনটা হচ্ছে না। সো ওই ফ্রেন্ডগুলাকে আমি বলবো, ওই বন্ধুগুলা বা ওই বন্ধুরা যদি আপনি এক্স্যাক্টলি আপনি হন, দায়িত্বটা আপনারা নিয়ে নেন যে আপনার ফ্রেন্ড সার্কেল কি শেয়ার করতেছে না সেটাকে কন্ট্রোল করার ট্রাই করেন। কারণ আমরা এখান থেকে বড় বড় কথা বলে টিভিতে বা ফেসবুকে এটা পারবো না। আপনারা যদি একটু দায়িত্বটা হাতে নিয়ে নেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন যে এই জিনিসটা আমরা না দিই, মানে এইভাবে করেই আমার মনে হয় অল্প অল্প করে শুরু হবে, এবং এই জিনিসটা আস্তে 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 একটি ম্যাসিভলি হয়তো হবে। কারণ আমি বিভিন্ন প্রজেক্ট করি ভাইয়া, সোশ্যাল প্রজেক্ট। তো এই জিনিসগুলো আমি দেখি যে একটা সার্কেলের একজনকে একটা পজিটিভ কিছু দিয়ে দিতে পারে, ও আবার এখান থেকে 5 জনকে দিতে পারে। সো ওই সার্কেলের ফ্রেন্ডগুলো, যে ফ্রেন্ডগুলো বুঝেন যে এই জিনিসটা আমার শেয়ার করা উচিত হচ্ছে, এটা হচ্ছে না, আপনারা আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করেন আপনার বন্ধুদেরকে, যারা
হাসি, নিজের হাসি খুশি বা ফানের জন্য কোনো মানুষের লাইফে হয়তো স্পয়েল করে দিচ্ছে, নেগেটিভিটিগুলো ছড়াই দিতেছে, কারো স্ক্রিনশট, কারো এটা সেটা, এই জিনিসগুলো থেকে আপনারা দায়িত্ব নিয়ে কন্ট্রোলটা করার চেষ্টা করেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে ভাই হিসাবে। তাশরিফ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক আপনাদেরকে শুভকামনা। অনেক ধন্যবাদ, নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। সালামু আলাইকুম।